প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, পতিত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের ফ্যাসিবাদ টিকে ছিল 15.5 বছর। এই 15.5 বছর আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে নানা ধরনের বয়ান তৈরি করা হয়েছিল চাটুকার সাংবাদিক নামধারী কিছু দুর্বৃত্তের দ্বারা। এসব দুর্বৃত্তের মাঝে অধিকাংশই ছিল অশিক্ষিত, লম্পট এবং মহাবাটপার। যেমন নঈম নিজাম, যিনি সাপ্লায়ার সম্পাদক হিসেবে অধিক পরিচিত এবং এইচএসসিতে ফেল করা একজন সাংবাদিক। যেমন প্রভাস আমিন, যিনি এতটাই লম্পট যে তার সহকর্মীর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের পর কন্ডোম ভুলে বেসিনে ফেলে তিনি ধরা খেয়েছিলেন। তবে আজ আমি যে আওয়ামী দালালের বিষয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি, তিনি দালাল হলেও অন্যান্য দালালগুলোর চেয়ে ব্যতিক্রমী। তিনি নিঃসন্দেহে শিক্ষিত, নিঃসন্দেহে মেধাবী, তবে তিনি তার মেধা এবং শিক্ষার মারাত্মক অপচয় করে ফ্যাসিস্টের দোসর বনে গিয়েছিলেন এবং এখনও দোসর হিসেবেই কাজ করছেন। তিনি নবনীতা চৌধুরী। প্রিয় দর্শক, এই নবনীতা চৌধুরী এইচএসসি পরীক্ষা দিয়েই অনেক অল্প বয়সেই ভোরের কাগজের সহ সম্পাদক হিসেবে বার্তা কক্ষে যোগ দেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এ সময় 21 টেলিভিশনের দেশজুড়ে অনুষ্ঠানের গবেষক হিসেবে তিনি যোগ দেন। 21 টেলিভিশন বন্ধ হয়ে গেলে এই নবনীতা যোগ দেন বিটপি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে। এলএলবি অনার্স ফাইনাল পরীক্ষার সময় নবনীতা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে প্রযোজক ও ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে কাজের জন্য নির্বাচিত হন। 2012 সালে 71 টিভিতে এবং কয়েক বছর পরে ডিবিসিতে সংবাদ বিশ্লেষণধর্মী টক শো উপস্থাপনার মাধ্যমে নিজের পরিপূর্ণ আওয়ামী দালালির ক্ষেত্রে মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখেন তিনি। নবনীতা ব্র্যাকের মতো একটি প্রতিষ্ঠানের পরিচালক পদেও কাজ করেছেন। গায়িকা, উপস্থাপিকা, বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী ইত্যাদি নানা পরিচয়ে নিজেকে পরিচিত করেছেন নবনীতা চৌধুরী। তবে আফসোস, তার মেধাকে দিয়ে তিনি একটি ফ্যাসিস্ট সরকারকেই ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করেছিলেন। নবনীতা খুব ভালো গান তার গানের ক্যারিয়ার অনেক দূর এগোতে পারত, কিন্তু তিনি গানের মাঝে নিজের ফ্যাসিস্ট চেতনারই বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন ঠিক এভাবে। বড়ই ভাগ্যবান আমি, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমি, বড়ই ভাগ্যবান। নেতা আমার বঙ্গবন্ধু আসমানেরও চান, নেতা আমার বঙ্গবন্ধু আসমানেরও চান। বড়ই ভাগ্যবান আমি, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমি, বড়ই ভাগ্যবান। নেতা আমার বঙ্গবন্ধু আসমানেরও চান, নেতা আমার বঙ্গবন্ধু আসমানেরও চান। তো প্রিয় দর্শক, প্রশ্ন জাগতে পারে যে নবনীতার মতো একজন মেধাবী এবং শিক্ষিত নারী কি জানে না যে এই মুজিব 72 থেকে 75 পর্যন্ত কি করেছিল? এই নবনীতা কি জানে না যে মুজিবের মেয়ে হাসিনা কিভাবে একটি জাতিকে ধ্বংস করতে ভারতের সহায়তায় নির্বাচন কারচুপি করে ক্ষমতায় টিকেছিল? নবনীতা সবই জানে, কিন্তু তারপরেও মুজিবের বন্দনায় নির্লজ্জের মতো এভাবে গান করে। তবে এসব গানের উপযুক্ত জবাব দিয়েছে আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্ররা মুজিবের মূর্তিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে। প্রিয় দর্শক, একটু আগে বলছিলাম ভারতের প্রসঙ্গে কিছু কথা। এই ভারতের সহায়তায় আওয়ামী নেত্রী শেখ হাসিনা ক্ষমতা দখল করে রেখেছিলেন বছরের পর বছর ধরে। নবনীতা সেটা জানতেন এবং তিনি নিজেও ভারতের দোসর হিসেবেই বাংলাদেশে কাজ করেছিলেন। বিনিময়ে ভারতের থেকে তিনি নিজেও ফায়দা লুটেছিলেন। কলকাতার দাদাবাবুদের জন্য সঙ্গীত পরিবেশন করতে আমন্ত্রিত হয়ে সেখানে যেতেন নবনীতা চৌধুরী। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন থেকে প্রচারিত তেমনই একটি আমন্ত্রণ পত্রের কপি, যেখানে নবনীতা পারফর্ম করেছিলেন। নবনীতা শুধু ভারতের দাদাবাবুদের কাছেই প্রিয় নয়, রাষ্ট্রপতির পদে থাকা আরেক আওয়ামী দোসর শাহাবুদ্দিন চুপ্পুরও খুবই প্রিয়ভাজন তিনি। রাষ্ট্রপতি তার ভেরিফাইড প্রোফাইল থেকে তাই নবনীতার প্রোফাইল পিকচারের নিচে গিয়ে কমেন্ট করেন, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। বিষয়টা এতটাই হাস্যরসের জন্ম দিয়েছিল যে এ নিয়ে অনেক ট্রল হয়েছিল, কার্টুন এবং ক্যারিকেচারও আঁকা হয়েছিল। নবনীতা দালালি করে শুধু রাষ্ট্রপতি বা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকেই যে সার্ভিস দিয়েছিল তেমনটি নয়, বরং ফ্যাসিস্টের যারা এমপি বা মন্ত্রী ছিল তাদের সাথেও সখ্যতা বজায় রেখে ধান্দা বাগিয়ে নিয়েছিলেন। যেমন আওয়ামী সরকারের অন্যতম দুর্বৃত্ত এক এমপি ছিলেন আসাদুজ্জামান নূর। এই আসাদুজ্জামান নূরের সাথে এক মঞ্চে
কবিতা, আবৃত্তি এবং গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন নবনীতা চৌধুরী। আগাগোড়া আওয়ামী লেসপেন্সার হিসেবে কাজ করা নবনীতা চ্যালেঞ্জ ছুড়েছিলেন 2018-এর রাতের ভোটের নির্বাচনকে নিয়ে। নবনীতার ভাষ্যমতে রাতের ভোটের পক্ষে নাকি কোনো প্রমাণ নেই। রাতে যে ভোটটা পড়েছিল কোন সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই। এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই যে এই 17 কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না, কোনো কিছু লিক হলো না, যার মাধ্যমে একমাত্র ওই হিসাবগুলো মেলানো ছাড়া যে জানা যায় বা বোঝা যায় বা ধারণা করা যায় যে আসলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া, মানে হ্যাঁ একদম সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এই শব্দটা আমারই মাথায় আসা উচিত ছিল। কাজে আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই কিন্তু প্রশ্ন করছি, এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেন নাই 17 কোটির দেশে, সেটাও আমাকে ভীষণ বিস্মিত করে। তো প্রশ্ন হলো, প্রমাণ যদি হাজির করা নাই যেত তাহলে বিবিসি কিভাবে চট্টগ্রাম 10 আসনের একটি কেন্দ্রের ভোট গণনার আগেই ব্যালট বাক্স ভরে রাখার চিত্র তুলে ধরেছিল? শুধু বিবিসি নয়, নির্বাচনে যে কারচুপি হয়েছিল সেটা হাসিনার শরিক দল অর্থাৎ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন নিজে সাক্ষ্য দিয়েছিলেন। এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, আমি সাক্ষী দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ তারা ভোট দিতে পারে নাই, ইউনিয়ন পরিষদে পারে না, উপজেলায় পারে না। তাহলে শেখ হাসিনা আপনি আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি, ঘেরাও করেছি আজিজ কমিশনকে, আমরা 1,10,00,000 ভুয়া ভোটারের সেই তালিকা ছিঁড়ে ফেলার জন্য নির্বাচন বর্জন করেছিলাম নমিনেশন সাবমিট করার পরে। আজকে কেন আমার দেশের মানুষ, আমার ইউনিয়ন পরিষদের মানুষ, আমার উপজেলার মানুষ, আমার জেলার মানুষ, আমার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসবে না? উন্নয়ন মানে গণতন্ত্র হরণ নয়, উন্নয়ন মানে ভিন্ন মতের সংকোচন নয়, উন্নয়ন মানে মত প্রকাশের স্বাধীনতা হরণ নয়। তো প্রিয় দর্শক, এত কিছুর পরেও কিন্তু এই নবনীতাদের চোখ থাকতেও অন্ধ। তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না। কারণ দিন শেষে তাদের টার্গেট হলো আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করা। এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই নবনীতা চৌধুরীর বয়ান নামে একটি মনোলগ তিনি চালু করেছেন অনলাইন প্ল্যাটফর্মে। তাকে অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাই, কারণ আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এখানেও অসততার আশ্রয় নিয়েছেন তিনি। গত বছরের 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় 15 পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে 15 জন নিহত পুলিশ সদস্যের মধ্যে একজন গর্ভবতী নারী পুলিশ সদস্য ছিলেন এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শীর্ষক দাবিতে এক নারী পুলিশ সদস্যের ছবি সহ ফেসবুকে প্রচার করা হয় তখনই। তবে পরবর্তীতে বের হয়ে আসে 15 জন পুলিশ মারা গেলেও তাদের মাঝে কোনো নারী বা গর্ভবতী পুলিশ সদস্য ছিল না। অর্থাৎ পুরনো আওয়ামী অপপ্রচারকেই নতুন করে সামনে আনলেন নবনীতা চৌধুরী। এভাবেই নবনীতারা আওয়ামী বয়ান প্রতিষ্ঠা করতে জনগণকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন দিয়ে বিভ্রান্তিতে ফেলেন। কজন পুলিশ মরলেন ওই বিপ্লবে? জানতে চাই, থানায় আগুন দেওয়ার পর যে গর্ভবতী মা কাতরাতে কাতরাতে বেরিয়ে এসে বললেন তিনি গর্ভবতী, সেই মা কি আর কোনো সন্তান বাড়িতে রেখে এসেছিলেন? আওয়ামী দালাল নবনীতা চৌধুরী একজন ইসলাম বিদ্বেষী ও হিজাব বিদ্বেষী মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফার হিজাব বিদ্বেষী বক্তব্য নবনীতার উপস্থাপনায় ডিবিসি চ্যানেলে প্রচার করা হয়েছিল। ওই অনুষ্ঠানে নবনীতা চৌধুরীর সাথে সুরে সুর মিলিয়ে নারীর সাথে ওড়না কিংবা পর্দার সম্পর্ক নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছিলেন সামিনা লুৎফা। যেখানে আপনি প্রশ্ন করেছিলেন শিক্ষার কথা, দেখেন শিক্ষায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গি গড়ে তোলার কোনো ব্যবস্থা তো উল্টো দিকে যাচ্ছি না। আমরা এই বছরই তো দেখলাম যে আমাদের প্রাথমিক শিক্ষার বইগুলোতে কোন জায়গায় আমাদের পরিবর্তনগুলো এসেছে। আমরা দেখলাম ওতে ওড়না চলে এসেছে, আমাদের
তার মানে আমাদের একজন শিশু সে ওই ছোট্ট বয়সে শিখে যাচ্ছে যে একজন নারীর সাথে ওড়না বা পর্দা এর একটা সম্পর্ক রয়েছে, এবং সম্পর্কটা সে দেখতে পাক বা না পাক, নিজেকে যত ঢেকে রাখবে তত বেশি নিরাপদ থাকার একটা সম্ভাবনা আছে। যদিও এই সম্ভাবনাটা নিশ্চিত সম্ভাবনা নয়, আমরা অন্যান্য ইয়ে থেকে দেখি, আমরা এটা একটা ফেক সম্ভাবনা। এভাবেই আল্ট্রা মডার্ন নবনীতা চৌধুরীর মতো নারীরা পর্দা ও ওড়নার বিরোধিতা করে নিজেদের ওড়না ছাড়া তথাকথিত নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ভাবে উপস্থাপন করে চুপ্পুদের মনোরঞ্জন করতে আগ্রহী হয়। অথচ এই নবনীতা মানুষের ঘৃণার পরিবর্তে ভালোবাসা পেতে পারতেন। 1993 সালে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মুগ্ধ হয়ে নবনীতার বিতর্ক উপভোগ করেছিলেন। স্বাধীনতার কথা উঠলে আমার মনে নানা প্রশ্ন জাগে। মনে হয় মুক্ত স্বাধীন স্বদেশে জন্ম আমার, এই কি সর্বোত্তম সুখ। মন বলে স্বাধীন দেশে জন্মের চেয়ে সুখের হতো ইহার চেয়ে হতেন যদি স্বাধীনতার জন্য প্রাণ বাজি রাখা এক মুক্তিযোদ্ধা। মুক্তির যুদ্ধ শেষ হয় কি কখনো? অভাব থেকে মুক্তি চাই, অশিক্ষা থেকে মুক্তি চাই, অন্ধকার থেকে আলোতে মুক্তি চাই, মুক্তির মিছিলে আমি যোদ্ধা হতে চাই। তাই মনে হয় ইহার চেয়ে হতেন যদি এমন একজন যার হাতে আছে প্রদীপ, যে প্রদীপ যুদ্ধ করে, সাধ্য মতো যুদ্ধ করে, আমৃত্যু যুদ্ধ করে আঁধারের বিরুদ্ধে। ধন্যবাদ। চমৎকার নবনীতা চৌধুরী। কিছু কিছু মেধা থাকে দালালির কারণে অকালেই হারিয়ে যায়। নবনীতা হলো সেই ক্যাটাগরিরই একজন দালাল। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। নবনীতাদের যতই মেধা থাকুক, সেই মেধার অপচয় করে তারা ফ্যাসিবাদীদের পক্ষেই বয়ান তৈরি করবে এবং আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমরা যেন বিভ্রান্ত না হই, এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।